বাংলাদেশ এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা কোনো রোগ বা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের সৃষ্টি। এটি হলো সড়ক দুর্ঘটনা, যা প্রতিদিন কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ এবং দেশের অর্থনীতিতে ফেলছে মারাত্মক নেতিবাচক প্রভাব। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন এই নীরব মহামারীর এক উদ্বেগজনক চিত্র উন্মোচন করেছে। গেল জুন মাসে প্রতিদিন গড়ে 23 জনের মৃত্যু এবং বিগত 5.5 বছরে প্রায় 88,000 কোটি টাকার মানব সম্পদের ক্ষতি। এই পরিসংখ্যানগুলোর কেবল সংখ্যা নয়, বরং প্রতিটি পরিবারের কান্না, দেশের অপূরণীয় ক্ষতি এবং একটি পদ্ধতিগত ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। আরএসএফ-এর প্রতিবেদন অনুযায়ী গত জুন মাসটি ছিল সড়ক নিরাপত্তার জন্য একটি বিধ্বংসী মাস। মাত্র এক মাসে 689টি সড়ক দুর্ঘটনায় 696 জন নিহত এবং 1867 জন আহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন প্রায় 23টি তাজা প্রাণ সড়কে ঝরে গেছে। পূর্ববর্তী মে মাসের তুলনায় জুনে প্রাণহানি 22.55% বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দেয়। এক মাসেই মানব সম্পদের ক্ষতি হয়েছে আনুমানিক 2,463 কোটি 20 লাখ টাকা, যা দেশের উন্নয়নের চাকাকে পেছনে টেনে ধরছে। নিহতদের মধ্যে 109 জন শিশু এবং 104 জন নারী ছিলেন, যা প্রমাণ করে যে এই সংকট সমাজের সবচেয়ে অরক্ষিত অংশকেও রেহাই দিচ্ছে না। জুন মাসের মোট দুর্ঘটনার 37% বেশি এবং মোট মৃত্যুর প্রায় 33% ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। 256টি দুর্ঘটনায় 228 জন আরোহীর মৃত্যু তরুণ প্রজন্মের বেপরোয়া মনোভাব এবং সড়কে তাদের সুরক্ষার চরম অভাবকে তুলে ধরে। 5.5 বছরের পরিসংখ্যানেও এই চিত্র ভয়াবহ। মোট মৃত্যুর প্রায় 33% মোটরসাইকেল আরোহী। এটি এখন আর শুধু একটি বাহন নয়, বরং মৃত্যুর এক চলমান যন্ত্রে পরিণত হয়েছে। সড়কে মৃত্যুর মিছিলে দ্বিতীয় বৃহত্তম শিকার পথচারীরা। জুনে মোট নিহতের 17% এবং বিগত 5.5 বছরে প্রায় 24% পথচারী। ফুটপাত দখল, জেব্রা ক্রসিং ব্যবহারে অনীহা বা অপ্রতুলতা এবং যানবাহনের বেপরোয়া গতি পথচারীদের জন্য রাস্তাকে মরণ ফাঁদে পরিণত করেছে। চালক ও তাদের সহকারীরা, যারা গণপরিবহন ব্যবস্থার চালিকা শক্তি, তারাও এই সংকটের বড় শিকার। বিগত 5.5 বছরে 5,261 জন চালক ও সহকারী নিহত হয়েছেন, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের কর্মপরিবেশ কতটা অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। এই সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল। এই সময়ে 32,733টি দুর্ঘটনায় মোট 35,384 জন নিহত এবং 53,196 জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট মানব সম্পদের ক্ষতি হয়েছে 87,884 কোটি 12 লাখ টাকা। এই বিপুল অর্থ দিয়ে দেশের স্বাস্থ্য, শিক্ষা বা অবকাঠামোর অনেক বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব ছিল। সবচেয়ে বেশি দুর্ঘটনা, প্রায় 25% ঘটেছে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র ঢাকা বিভাগে, যা এই অঞ্চলের উপর জনসংখ্যার চাপ এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে নির্দেশ করে। অন্যদিকে জাতীয় আঞ্চলিক মহাসড়কগুলোতে ঘটা প্রায় 72% দুর্ঘটনা প্রমাণ করে যে দেশের প্রধান সড়কগুলোই সবচেয়ে বেশি। রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার জন্য যে কারণগুলো চিহ্নিত করেছে তা মূলত একটি সমন্বিত ব্যর্থতার চিত্র। এগুলো হলো অবকাঠামোগত দুর্বলতা, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কের নকশাগত সমস্যা, মানবীয় ত্রুটি, চালকদের বেপরোয়া গতি, অদক্ষতা, মানসিক অসুস্থতা এবং জনসাধারণের আইন না মানার প্রবণতা, প্রশাসনিক দুর্বলতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকায় চালকদের উপর চাপ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটি এর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির মতো প্রাতিষ্ঠানিক সমস্যা। আরএসএফ এর মতে অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ হলো অতিরিক্ত গতি, চালকদের মধ্যে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণের অভাব এবং গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত নজরদারির দুর্বলতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনটি একটি জরুরি সতর্কবার্তা। সড়ক দুর্ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি জাতীয় সংকট, যা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
এই মৃত্যুর মিছিল থামাতে এখনই সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। গতি নিয়ন্ত্রণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করতে জরুরি হয়ে পড়েছে। জাতীয় আঞ্চলিক মহাসড়কগুলোতে ক্যামেরার মাধ্যমে গতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করতে হবে। বিআরটিএ-কে শক্তিশালী করা, চালকদের জন্য নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ এবং গণপরিবহন খাতকে চাঁদাবাজি মুক্ত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়াও সমান জরুরি। প্রতিটি জীবন মূল্যবান, আর একটিও প্রাণ যেন সড়কে অকালে ঝরে না যায় তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। দর্শক, আজকের বিষয় বাড়ছে সড়ক দুর্ঘটনা, করণীয় কি? আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ সাজেদুর রহমান, এবং সিটিজেন হিসেবে আছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা সাজেদুর রহমান, আপনার কাছে প্রথমে যেতে চাই। সড়ক দুর্ঘটনার যে চিত্র আমরা পাচ্ছি, পরিসংখ্যান যা বলছে, ইদানিংকালে এই সড়ক দুর্ঘটনা ব্যাপক বেড়েছে এবং সেটি মোটরসাইকেল আরোহীরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। মহাসড়কের তুলনায় বাংলাদেশে ঢাকা শহরের সড়ক দুর্ঘটনা বা এই মহানগরীতে সড়ক দুর্ঘটনা বেড়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি, আমাদের প্রতিবেদনে উল্লেখ আছে। আপনি আপনার জায়গা থেকে কি তথ্য নিয়ে বসে আছেন? শুভ দুপুর, ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে সড়ক দুর্ঘটনা বাড়ছে, এই তথ্য সত্য। এটা আরো একটা দিক নির্ধারণ করে, সেটা হলো যে আসলে আমাদের অর্থনীতির গতিটা দিনকে দিন এটা বাড়ছে আর কি, এবং অর্থাৎ মানুষের যে মুভমেন্টটা বেড়ে গেছে। তো যেটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, সড়ক দুর্ঘটনা রোধে আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর আমি বলবো যে আমাদের এই সড়ক দুর্ঘটনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল আরোহী বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। একই সাথে এই পয়েন্টটাও যোগ করা খুব জরুরি যে আমাদের জাতীয় এবং আঞ্চলিক যে মহাসড়কগুলো আছে, সেই মহাসড়কগুলোতে নতুন করে থ্রি হুইলার প্রতি বছর অসংখ্য থ্রি হুইলার যোগ হচ্ছে, যেটা এই মহাসড়কগুলোতে চলার কথা না। সেই কারণে আসলে এই সড়ক দুর্ঘটনাগুলো উল্লেখযোগ্য হারে বাড়ছে, এবং এটা একটা বড় কারণ যে সড়ক দুর্ঘটনা বাড়তেছে আর কি। একটি বিষয় আপনি উল্লেখ করেছেন, থ্রি হুইলার, যেটি ব্যাটারি চালিত বা এই ধরনের হুইলার যেগুলো আছে, সেই বাহন যেগুলো আছে সেগুলো মহাসড়কে উঠছে, যে কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে থাকতে পারে। আর কি কি বিষয় আপনার চোখে পড়ে? যেমন আমরা তো ঢাকা ঢাকায় যে ব্যস্ততম মহানগরীর রাস্তাঘাটও বলা হচ্ছে মরণ ফাঁদ, সেখানে তো আইনের যথেষ্ট প্রয়োগ করার সুযোগ রয়েছে, সেখানেও কি একই চিত্র? না, আসলে আমি যে প্রকল্পে কাজ করি, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প, সেই প্রকল্পে আমরা বিভিন্ন সময়ে দেশ এবং বিদেশে যে রিসার্চ গুলো হয়েছে, সেই রিসার্চ গুলোতে দেখা যাচ্ছে যে 5টা প্রধান ব্যবস্থাপনা প্রয়োজন। সেটা হলো যে রোড সেফটি ম্যানেজমেন্ট, অর্থাৎ আজকে আমার যে রোড নেটওয়ার্কটা আছে সেখানে আমাদের সেফটি ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আর কি। একই সাথে আমাদেরকে রোড ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের দিকে আমাদের আগাতে হবে, যেটা পর্যায়ক্রমে চলছে আর কি। একই সাথে আমাদের যে নিরাপদ যে যানবাহনগুলো চলছে সেগুলো নিরাপদ কিনা সে বিষয়টা নিশ্চিত করা দরকার। এবং এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, সেটা হলো যে আমাদের যারা আমরা রোড ব্যবহার করি আর কি, প্রতিদিন আমরা যে সড়কে যারা আসি, তাদের কিন্তু বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের এই সতর্কতা, সচেতনতা, বিভিন্ন বিষয়ে যে আইন কানুন আছে সেগুলোকে মেনে চলতে হবে। এবং এই সবকিছু মিলিয়েও কিন্তু আমাদের এই সড়ক ব্যবস্থাপনা আর কি, ঠিক একটি বিষয়কে আমি যদি উল্লেখ করি তাহলে এটা সঠিক হবে না। আমাদের ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার যিনি আছেন মিজান আহমেদ, তার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা কি তথ্য আমরা পেয়ে থাকি যে ইদানিংকালে সড়ক দুর্ঘটনা বেড়েছে কতটা, আর কতটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা আছি। আমরা যদি এটা ব্যবহার করি যে ঢাকা শহরের রাস্তা মরণ ফাঁদ, বা আমরা যদি ব্যবহার করি যে যেসব মহাসড়কে থ্রি হুইলার ব্যাটারি চালিত বাহন ওঠে সেখানে মরণ ফাঁদ, সেটা কি আসলে এমনি এমনি বলা হয় কি?
আপনি যেমনটি বলছিলেন আর একটু আগে বিশেষজ্ঞ সাজিদুল হক যিনি বলছিলেন, আমি আসলে দুটো কথার সাথে মিলিয়ে একমত পোষণ করেই বলতে চাই যে আসলে একটা মরণ ফাঁদ। এবং এই মরণ ফাঁদ কেন আমরা রুখতে পারছি না, যদি সেই প্রশ্নের উত্তর খুঁজতে হয়, প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে সড়ক দুর্ঘটনার জন্য অপরাধজনিত কারণে যে সড়ক পরিবহন আইন রয়েছে সেই আইনটা কতটা যুগোপযোগী। আমাদের যে বিদ্যমান আইন রয়েছে এখনো যদি সড়ক দুর্ঘটনার জন্য সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড না, সর্বোচ্চ সাজা হচ্ছে মাত্র 5 বছরের কারাদণ্ড। তো মাত্র 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড দুটো দেয়া রয়েছে সড়ক পরিবহন আইন 2018-তে। তো এই 5 বছরের কারাদণ্ড দিয়ে কি আসলে একটা অপরাধ যেটা উদ্বেগজনক হারে বাড়ছে, যেটার কারণে আমরা মিশুক মনিরের মতো মেধাবী ব্যক্তিদের হারাচ্ছি, তারেক মাসুদের মানে মতো সড়ক মেধাবী ব্যক্তিদের দুর্ঘটনা কি হারাচ্ছি। শুধু আপনি মনে করেন যে ড্রাইভার বা অর্থাৎ যিনি চালক থাকেন তার অনিয়ন্ত্রিত মানে বাহন অর্থাৎ চালনার ফলেই হয়? মানে আমাদের যারা যাত্রী বা পথচারী আছে তাদের কোনো ধরনের মানে অসচেতনতা এরকম কোনো কারণ থাকে না? মিজান আহমেদ, এটার আপনি সাথে একটু যদি অনেকগুলো একটু বিষয় জড়িত। বুঝিয়ে বলতেন। এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। ড্রাইভারের অসতর্কতা কিংবা ড্রাইভারের প্রতি যদি আপনার মালিক পক্ষের যে দৃষ্টিভঙ্গি, সেটিও সড়ক দুর্ঘটনার একটা কারণ। আপনি যদি দেখবেন যে যখন সড়কে প্রচুর চাপ থাকে, বিশেষ করে যখনই ঈদের সময় ঘরে ফেরা মানুষের একটা স্রোত আমরা দেখতে পাই সড়কে, তখন আপনি দেখবেন যে ড্রাইভাররা এত বেশি এফোর্ট দিয়ে তাদের ড্রাইভিংটা করে, তারা দেখে 24 ঘন্টায় তাদের যতটুকু রেস্ট নেওয়ার কথা ছিল তারা সেই রেস্টটা নেয় না। আর পাশাপাশি তাদের প্রতি যে সুবিধাগুলো নিশ্চিত করার কথা ছিল সেই সুবিধাগুলো মালিক পক্ষ থেকে কখনোই দেওয়া হয় না। ফিটনেসবিহীন গাড়ি একটি বড় কারণ, যে কারণে হচ্ছে ঝুঁকিপূর্ণ গাড়ি নিয়ে কিন্তু মূল সড়কে চলে আসা হয় এবং যার কারণে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। অবশ্যই নাগরিক সচেতনতা একটি বিষয়, কারণ নাগরিকদের সচেতনতা একটা সড়ক দুর্ঘটনাকে প্রতিরোধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই সচেতনতা আমাদের মধ্যে এখনো আসেনি, কারণ উন্নত বিশ্বে যে বিষয়গুলো হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা নিয়মিত জনসচেতনতা তৈরির কাজ করা হয়। আপনি যদি ইউরোপের দিকে তাকান, তারা দেখবেন যে এখনো ভিক্স আর কি, যেটা বলে ভেহিক্যাল ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করেছে 2001-এ। আজকে 2025-এ এসেও কিন্তু আমরা সে ধরনের কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আমাদের সড়ক পরিবহন আইনে কিংবা সড়ক পরিবহন কাঠামোগত ব্যবস্থার মধ্যে আনার কথা ভাবতে পারছি না। আমরা এখন পর্যন্ত জনসচেতনামূলক যে আমাদের টিভিসি গুলো, সেই টিভিসি গুলো কিন্তু এখন পর্যন্ত টেলিভিশনে ওভাবে প্রচারিত হয় না। যদিও একটা সময় কিন্তু এই টিভিসি প্রচারিত হতো, আমরা জানতাম যে একটি মৃত্যু সারা জীবনের কান্না, এই ধরনের অনেক বিজ্ঞাপন কিন্তু টেলিভিশনে এসেছে এবং সেই বিজ্ঞাপনগুলো দিয়েও কিন্তু নাগরিক সচেতনতা তৈরি করা যায়। এর পাশাপাশি একটা যুগোপযোগী আইন করতে হবে, বেকারত্ব নিরসন করতে হবে, কারণ বেকারত্বর কারণেই কিন্তু আজকে দেখতেছেন থ্রি হুইলার কেন বাড়তেছে, কারণটা হচ্ছে কর্মসংস্থানের অভাব। যে কেউ থ্রি হুইলার নিয়ে নেমে যাচ্ছে এবং সেই থ্রি হুইলার নিয়ন্ত্রণের ক্ষমতার বাইরে চলে যায়, এমন একটা স্পিড তোলা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু কিছুদিন আগে একটি নির্দেশনা এসেছে, এই থ্রি হুইলারের সাথে যারা চালক তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেক্ষেত্রে একটি নির্দেশনা কিন্তু হাইকোর্ট থেকে ইতিমধ্যে এসেছে। এখন নির্দেশনা আসলেই হয় না, সেই নির্দেশনা কার্যকর বাস্তবায়ন কিন্তু আমরা রাজপথে দেখি না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেই বিষয়টা ততটা তৎপর হয় না যতটা তৎপর হওয়া উচিত। এবং এই সমস্যাগুলো আসলে, এর পাশাপাশি যদি আপনি এই বিষয়গুলোকে সাধারণ মানুষ, পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট সাথে রাজনৈতিক নেতৃত্বেরও একটা যোগ সুযোগ রয়েছে। কারণ রাজনৈতিক নেতৃত্ব যদি এই বিষয়ে সোচ্চার না হয়, তারা যদি এই ব্যাপারে কঠোর দিক নির্দেশনার বিষয়ে আর কি এগিয়ে না আসেন, সেক্ষেত্রে কিন্তু আসলে বিআরটিসির পক্ষ থেকে কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে সড়ক পরিবহন, এদের পক্ষ থেকে কিন্তু এককভাবে সম্ভব নয়। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বেরও কিন্তু একটি ভূমিকা আমি রয়েছে বলে আমি মনে করি। মিজান আহমেদ, আরেকটি ঘটনা যদি আপনার সামনে আনি, ধরুন আমরা নিজেরাও তো পথচারী যাত্রী, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বা আমরা নিজেরাও মোটরসাইকেল আরোহী। আপনার কাছে কি মনে হয় যে যে মোটরসাইকেল আরোহী অনিয়ন্ত্রিতভাবে মাঝখান পর্যন্ত কোনো লেন না মেনে সামনে আসছে, যেহেতু আমাদের রোডঘাট এখনো অনেক প্রশস্ত না, কিছু কিছু রোড অনেক ভালো, আবার অন্যান্য জায়গা রয়েছে, ঢাকা শহরের কথা যদি বলতে পারি, সেখানে অনেক চাপা বাহনের তুলনায় অনেক সরু রাস্তাও রয়েছে। সেখানে কি মনে হয় না যে মেইন রোডে অর্থাৎ প্রধান সড়কগুলোতে মোটরসাইকেল আরোহীরা তাদের লেনের বাইরে মাঝখান পর্যন্ত আসছেন, যেটা নিজের জীবনের মায়াটা তো করতে হবে। আবার ধরুন যেখানে যত্রতত্র যাত্রীরা উঠছেন বাসে, ঠেলাঠেলি করে ওঠার পথে বাস চালক হঠাৎ করে হয়তো গাড়ি টান দিয়েছেন, ওই মুহূর্তে কোনো যাত্রী যদি পড়ে যান, নিচে যাওয়া বা ভেতরে ঢুকে একদম মরে যাওয়ার মতো একটা, প্রাণ হারানোর মতো একটা দুর্ঘটনা বা এরকম ঘটনাও ঘটতে পারে। সেই জায়গায় আমাদের সচেতনতার অনেক অভাব রয়েছে বলে মনে করেন না? অবশ্যই আমাদের সচেতনতার অনেক অভাব রয়েছে, তবে এর পাশাপাশি আমাদের সীমাবদ্ধতাও রয়েছে।
আমি যদি একটা পাঠাও চালকের গাড়িতে উঠি, আসলে আমার কিন্তু আমার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার একটি তাগিদ থাকে। আমার কিন্তু ওই মুহূর্তে সে তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, সে দক্ষ চালক কিনা, তার যাচাই বাছাইয়ের সুযোগ আমার কতটুকু রয়েছে। কিন্তু ওঠার পর আমি যখন দেখি যে সে লোকটার চালনার মধ্যেই পেশাদারিত্ব নেই, দক্ষতা নেই, বোঝাই যাচ্ছে যে আসলে সে আমাকে সামনের ক্ষেত্রে একটা দুর্ঘটনার মধ্যে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার আসলে ত্বরিত একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি হয়তো তাকে ছেড়ে দিতে পারি, কিংবা আমি তাকে আরো সাবধান, আরো সতর্ক হওয়ার জন্য অনুরোধ করতে পারি। তবে নাগরিক সচেতনতা একটা বড় বিষয়, কারণ আমরা দেখেন যে নির্দিষ্ট স্টপেজে বাস থামার কথা এবং সেখান থেকে যাত্রী ওঠার কথা থাকলো, আমরা যাত্রীরাও কিন্তু নির্দিষ্ট স্টপেজের বাইরে গিয়ে বাসে ওঠার চেষ্টা করি এবং সেজন্য জীবনের ঝুঁকিটা নেই। আমরা দেখেন যে সড়ক পারাপারের সময় আমরা ফুটওভার ব্রিজ কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা এখনো কিন্তু কষ্ট করে অন্যরকম ভাবে দ্রুত পার হওয়ার চেষ্টা করি, এবং যার কারণে আপনি কিছুদিন সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে এয়ারপোর্ট সড়কে কিন্তু একটা ব্যাপক দুর্ঘটনা হয়েছে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে। অতএব এই ক্ষেত্রে অবশ্যই নাগরিক সচেতনতা একটা বড় কারণ, এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে নাগরিকদের অবশ্যই সচেতন করতে হবে বলে আমি মনে করি। আপনি তো শুনছিলেন সাজিদুর রহমান, আমাদের সহকর্মী গণমাধ্যম কর্মী মিজান আহমেদ অনেকগুলো তথ্য দিচ্ছিলেন। আপনার জায়গা থেকে দুটি বিষয় আমি একটু সামনে আনতে চাই না আপনার, যে আমরা দেখেছি টোল আদায়ের একটা স্থানে সেটি কিন্তু এমন একটা ঘটনা দেখলাম যে সেই বাসটি দুমড়ে মুচড়ে দিয়ে গেল একাধিক প্রাইভেট কারকে। সেখানে স্পট ডেট ম্যাক্সিমাম একই পরিবারের সবাই মারা গিয়ে। আবার একটি দেখলাম যে চাঁদা আদায়ের জন্য একটি গাড়িকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, সেই গাড়িটি তাদেরকে পিষে দিয়ে গেল। মানে এইগুলো মানে দুর্ঘটনা নাকি এগুলো আসলে ইচ্ছাকৃত বা মানে যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছিল? আপনি কি এগুলো দেখেছেন? ধন্যবাদ। আসলে আমি মিজান ভাইয়ের কথা শুনছিলাম। আমি পুরোপুরি একমত ওনার। যে বিষয়টা হয়েছে কি, আমাদের জাতিগতভাবে আমাদের যে সেফটি সেন্স যে একটা গ্রো করা দরকার, সেটা জন্য আমাদের বিভিন্ন ভাবে কাজ করতে হবে আর কি। তা আমাদের জাতিগতভাবে আমাদের যে নিরাপত্তা যে সচেতনতা, এটার অনেক অভাব আছে এবং এই জায়গা থেকে অনেক কাজ করার বিষয় আছে। তো যেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, এই জায়গাগুলো তো কোনোভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটার কথা না। হয়তো আরো অধিক তদন্ত করলে সেই বিষয়গুলো বেরিয়ে আসবে। হয়তো আমরা খুব খালি চোখে এই বিষয়গুলো বলার মতো অবস্থায় নাই আর কি। তবে আমি একটা সংবাদ দিতে চাই, সেটা হলো যে আমাদের যে সারা দেশ জুড়ে যে জাতীয়, আঞ্চলিক এবং জেলা মহাসড়ক রয়েছে আর কি, সেই মহাসড়কগুলো তো আগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে সার্ভে, অর্থাৎ আইরাব বলা হয়, ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, সেইটা করা ছিল না। অর্থাৎ আমাদের রোডগুলোর যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড অনুযায়ী কি, সেটা করা হয়নি। কিন্তু বর্তমানে একটি প্রকল্প চলমান আছে, বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট। সেই প্রজেক্ট থেকে 5,000 কিলোমিটার রোডের ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট করা হয়েছে আর কি, আইরাব অ্যাসেসমেন্ট। এবং এরই ভিত্তিতে, অর্থাৎ আমাদের আসলে সড়কে পেডিস্ট্রিয়ান অর্থাৎ পথচারী চলবে, আমাদের মোটরসাইকেল বা থ্রি হুইলার হয়তোবা চলবে, এবং অন্যান্য যানবাহন চলবে। সেই উপযোগী করার জন্য আমাদের এই কাজ চলমান আছে। এবং একই সাথে আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন আমাদের এই প্রকল্প থেকে 4টা অধিদপ্তর মিলে একটা যৌথ প্রজেক্ট চলেছে, এবং এটাকে আমরা বলতেছি সরকার এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে এটা গ্রহণ করেছে আর কি। অর্থাৎ মিডিল হাই এবং মিডিল ইনকাম যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে যে ব্যবস্থার আলোকে আর কি পর্যায়ক্রমে সড়ক যে ব্যবস্থা নিরাপদ হয়ে আসছে, সেই ধরনের একটা পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আসলে এটি একটি অত্যন্ত অত্যন্ত জটিল বিষয়, এবং এর সমাধান দিনে দিনে চাইলেই পাওয়া যাবে না। অর্থাৎ সরকার এই বিষয়ে খুবই বর্তমানে অনেক কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য খুবই সচেতন আছে, এবং বর্তমানে কাজ চলছে। এবং আমরা মনে করি যে এই যে পাইলট একটা প্রজেক্ট চলমান আছে, এই প্রজেক্ট আসলে ওই করিডোর গুলোতে, ওই অংশগুলোতে উল্লেখযোগ্য হারে দুর্ঘটনা কমে যাবে আর কি। এবং পর্যায়ক্রমে এই ধরনের প্রজেক্ট নিয়ে সারা বাংলাদেশে এই সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর হার কমিয়ে আনা যাবে বলে সম্ভব আমি মনে করি। মিজান আহমেদ, আপনি এই বিষয়টিকে কতটা মানে আস্থা রাখতে পারছেন গণমাধ্যম কর্মী হিসেবে? সাজিদুর রহমান ভাই উনি বলছিলেন যে পাইলট প্রকল্প হিসেবে কিছু কিছু জায়গায় একটা উন্নতি আনার মতো করে একটা আইনের প্রয়োগ হবে। সাজিদুর রহমান ভাই যেমনটা বলছেন, আমি আশাবাদী হতে চাই, কারণ আশাবাদীর
আশাবাদী হওয়ার মধ্য দিয়ে কিছু প্রাপ্তির যোগ আছে, নৈরাশ্যের মধ্যে তো কিছু পাওয়া যায় না। তবে আমার যেটা মনে হয় যে এখানে আসলে অনেকগুলো পক্ষকে কাজ করতে হবে, যেমন শুধু মালিক পক্ষ থাকবে, চালক পক্ষ থাকবে, যাত্রী থাকবে এবং পথচারী পারাপারের সাথে জড়িত তারা থাকবে, এবং দিন শেষে দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে। কারণ সরকারকে এখানে একটি আইন এবং নীতি প্রণয়ন করতে হবে যার মধ্যে দিয়ে একটি সতর্ক বার্তা যাবে চালকদের প্রতি, মালিকদের প্রতি, যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি থাকবে না, যাতে কোনো চালক অসতর্ক হয়ে মানসিক দেউলিয়াত্বের মধ্যে দিয়ে গাড়িকে নিয়ে এসে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে না, যাতে প্রত্যেকটা জীবন বাঁচবে। এবং এই ক্ষেত্রে বলতে হবে যে প্রথমেই আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সড়ক দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে জাপানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একটি দিন করা হয়, যেই দিনে একদম শিশু যারা রয়েছে, যারা 2, 3, 4, 5 এই পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে, তাদের সড়ক আইনগুলো সম্পর্কে অভ্যস্ত করা হয়। একটা পার্কের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং যেই জায়গায় গাড়ি আসে তারা থামে, গাড়ি যায়, তারা সিগন্যাল দেয়, আর কি পুরো তাদের যে ট্রাফিক সিস্টেম, সেই সিস্টেমগুলোর সাথে ছোটবেলা থেকে শিশুদের অভ্যস্ত করে নিয়ে আসা হয়। এবং এর পরবর্তী পর্যায়ে শিশুরা যখন সচেতন হয়ে যায় সড়কের বিষয়ে, তার মানে কি আপনার সমাজ কাঠামোতে একটা মনস্তাত্ত্বিক সচেতনতা চলে আসবে সড়ক নিয়ে, এবং তারা সচেতন হলে কিন্তু চালকরাও সচেতন হবে, কারণ তারাই পরবর্তী সময় চালক হবে, আবার তারাই পরবর্তী সময় কিন্তু গাড়িরও মালিক হবে। অতএব এই ক্ষেত্রে একদম গোড়াতেই আমাদের আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত, এবং এই বিষয়ে আমাদের যে মানুষ কাঠামো, আমাদের সামাজিক কাঠামো, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের যে আইন, সবগুলোকে টেবিলে এনে একটা চুলচেরা বিশ্লেষণ করে সময়োপযোগী একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা মধ্য, স্বল্প এবং দীর্ঘমেয়াদী একটা কার্যক্রম হাতে নিতে হবে। অনেক ধন্যবাদ মিজান আহমেদ, সেই সঙ্গে ধন্যবাদ সাজিদুর রহমান আপনাকেও। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রতি শনিবার এই সময় দেখা হবে নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠান নিয়ে, প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। সঙ্গে থাকি আব্দুল্লাহ হিরা। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।